আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি ওয়ালিম প্রথম দিবসের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা আমাদের ইংলিশ শেখার পক্ষ থেকে ইবিক একাডেমির ইংলিশ সেকেন্ড পেপারের একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের এই ক্লাসটি নিব আমরা কমপ্লিটিং সেন্টেন্স থেকে। তোমাদের এইচএসসির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কমপ্লিটিং সেন্টেন্স। অনেকেরই প্রবলেম থাকে। আশা করি আজকের ক্লাসটি করার পর তোমার আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। তো দেখি আমরা এই ক্লাসের মধ্যে কি পাচ্ছি একটু। শুরুতেই আমরা রুলসগুলো একটু জেনে নিব অল্প করে, তারপরে জানবো প্র্যাকটিস কিভাবে করব, তারপরে হচ্ছে গল্পের মাধ্যমে আমরা রুলসগুলো কিভাবে মনে রাখবো। তো ফার্স্টে আমরা শুরু করি কমপ্লিটিং সেন্টেন্স। হোয়াট ইজ কমপ্লিটিং সেন্টেন্স? কমপ্লিটিং সেন্টেন্স মানে হলো বাক্য সম্পূর্ণ থাকবে, তোমাকে সঠিক অর্থ, বাক্য, ব্যাকরণ, কাল, শর্ত, যুক্তি মিলে যায় এমনভাবে বাক্যটি সম্পূর্ণ করতে হবে। কমপ্লিটিং সেন্টেন্স অংশে পূর্ণ নাম্বার পাওয়ার জন্য নিয়মগুলো আত্মস্থ করা জরুরি। অর্থাৎ এখানে যে কয়টা নিয়ম আছে এই নিয়মগুলো জেনে রাখা উচিত। এগুলো সহজভাবে দিয়েছি, তোমাদের ইজিলি মনে থাকে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা শর্তযুক্ত বাক্যের ক্ষেত্রে ইফ এর পরের অংশটি কোন টেন্সে আছে তা দেখে উত্তর করতে হবে। তাহলে এখানে কন্ডিশনাল সাধারণত 4 প্রকার, তবে ইউজ হয় বেশি তিনটাই, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশন। তাহলে এখানে আমরা তিনটা কন্ডিশন দিয়েছি। প্রথমে হচ্ছে ফার্স্ট কন্ডিশনে ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট হলে বা প্রেজেন্ট টেন্সে হলে পরের অংশটি ফিউচার ইনডিফিনিট হয়। অর্থাৎ ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ সাবজেক্ট প্লাস উইল বা ক্যান বা মাইট, মে প্লাস ভার্বের বেসড ফর্ম। যেমন ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। উই উইল নট গো আউট, আমরা বাইরে যেতে পারবো না। তাহলে এখানে সাবজেক্ট উইল প্লাস গো বা ভার্ব বা বি ওয়ান প্লাস এক্সটেনশন। তাহলে ফার্স্ট কন্ডিশন থাকলে, অর্থাৎ ইফ যুক্ত বা ক্লজটা যদি প্রেজেন্ট ইনফিনিট হয়, এই যে ইট রেইনস, কারণ রেইনসটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এখানে এস বাই যুক্ত আছে। এরপর অংশ হবে কি সাবজেক্ট প্লাস উইল বা ক্যান বা মে প্লাস ভার্বের বেস ফর্ম। জাস্ট সাবজেক্ট প্লাস উইল প্লাস বি ওয়ান মনে রাখলে হবে। এরপর সেকেন্ড কন্ডিশনে আসি, ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট থাকে। ইফ যুক্ত অংশ যদি কিসে থাকে, পাস্ট ইনডিফিনিটে থাকে, পরবর্তী অংশটা হবে সাবজেক্ট প্লাস উড বা কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার অনেক টাকা থাকতো, আই উড হেল্প দ্য পুয়ার। তাহলে সাবজেক্ট উড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে সেকেন্ড কন্ডিশন আমরা কিভাবে চিনবো? সেকেন্ড কন্ডিশন চিনবো হচ্ছে ইফ এর সাথে যদি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম থাকে। এই যে এটা হেড এর পর কিন্তু ভার্ব না, এটা কিন্তু ভার্ব না, ভার্ব হচ্ছে এখানে জাস্ট হেড, অর্থাৎ হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হেড। তাহলে এখানে হেড আছে, এই জন্য এটা কি পাস্ট ইনডিফিনিট। তাহলে ফার্স্ট ইনডিফিনিট যদি হয় এই ইফ যুক্ত ক্লজে, পরের অংশটা হবে সেকেন্ড কন্ডিশন অনুযায়ী সাবজেক্ট প্লাস উড হ্যাভ, উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আই উড হেল্প দ্য পুয়ার। তাহলে এখানে চিনবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে ফার্স্ট কন্ডিশন, আর সেকেন্ড কন্ডিশন চিনবো পাস্ট ইনডিফিনিট দিয়ে, ভার্বের ফার্স্ট ইনডিফিনিট দিয়ে। এরপর থার্ড কন্ডিশন কিভাবে চিনবো? ইফ যুক্ত অংশটি যে পাস্ট পারফেক্ট হয়। যেমন ইফ আই হ্যাড সিন, এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে পারফেক্টের সাইন, সিন হচ্ছে সি এর থার্ড ফর্ম, ভার্বের পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা এটা চিনবো হচ্ছে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম দেখলে এটা বলতে পারি আমরা থার্ড কন্ডিশন। তাহলে যদি থার্ড কন্ডিশন হয় ইফ যুক্ত অংশটা, সেক্ষেত্রে আমরা পরবর্তী অংশটা ফিল আপ করব কি দিয়ে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম দিয়ে। যেমন I could have told him the news। তাহলে এখানে আই সাবজেক্ট কুড হ্যাভ আছে, তারপর হচ্ছে প্লাস ভার্বের থার্ড ফর্ম, এই টেলের থার্ড ফর্ম হচ্ছে told। তাহলে আমরা পেয়ে গেলাম এখন তিনটা কন্ডিশন। এটা আবার অনেক সময় ইফ না থেকে এখানে হ্যাড আগে আসতে পারে। যেমন হ্যাড আই সিন হিম, হ্যাড আই সিন হিম, এখানে ইফ এর বদলে কি আসতে পারে? হ্যাড আগে আসতে পারে। এবং হেড এর পরে সাবজেক্ট আসতে পারে, যেমন হ্যাড আই সিন হিম। সেক্ষেত্রে কিন্তু এই রুলসটাই প্রযোজ্য হবে এখানে। এখানে অনেক সময় এরকম আসে, হেড আগে দিয়ে থার্ড কন্ডিশন হয়। এরপর এসে আমরা উদ্দেশ্য ও কারণমূলক নিয়ম। সো দ্যাট লেস্ট সিন্স, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট উদ্দেশ্য বোঝাতে টেন্স অনুযায়ী ক্যান বা কুড ব্যবহার করতে হয়। যেমন হি ওয়ার্কস হার্ড, সে কাজ করে, কঠোর অনেক বেশি কাজ করে, সো দ্যাট যাতে, অর্থাৎ উদ্দেশ্যটা কি? হি ক্যান প্রসপার ইন লাইফ, যাতে সে জীবনে শাইন করতে পারে। এখানে ক্যান কেন বসছে? কারণ এখানে ওয়ার্কস এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, যদি পাস্ট ফর্ম হতো সেখানে কুড হতো। অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে সাবজেক্ট প্লাস ক্যান হবে, যদি
ফার্স্ট ফর্ম হয়, প্রেজেন্ট হলে ক্যান আর পাস্ট হলে কুড হবে। এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ সাবজেক্ট ক্যান প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এরপর আসে লেস্ট, পাঁচে বইবা নইলে অর্থে বসে এটা লেস্ট। এরপরে অবশ্যই সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের রেস্ট্রুম বসে, অর্থাৎ লেস্ট একা মাত্রই আমরা কি দিব, সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের রেস্ট্রুম প্লাস এক্সটেনশন। যেমন ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। লেস্ট নইলে ইউ শুড মিস দ্য ট্রেন, তুমি ট্রেন মিস করবে। তাহলে ইউ সাবজেক্ট শুড প্লাস ভার্বের বেস ফর্ম, জাস্ট এটাই মনে রাখবে। অর্থাৎ লেস্ট থাকলে অবশ্যই এরপরে সাবজেক্ট শুড প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। এরপরে আসে সিন্স, সময় বোঝালে আগে প্রেজেন্ট টেন্স হলে পরে পাস্ট ইনডিফিনিট, এবং আগে ফার্স্ট হলে পরে ফার্স্ট পারফেক্ট হয়। অর্থাৎ সিন্সের ক্ষেত্রে দুটো রুলস মনে রাখতে হবে, একটা হচ্ছে প্রেজেন্ট হলে পরে হবে ফার্স্ট ইনডিফিনিট, আবার আগে যদি ফার্স্ট হয় পরে হবে ফার্স্ট পারফেক্ট। যেমন ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, এটা অনেক বছর হয়ে যাচ্ছে। সিন্স যখন আই ম্যাট ইউর লাস্ট, সেখানে ইজ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের সাইন, এই জন্য এখানে কি হচ্ছে পাস্ট টেন্স হচ্ছে। এখানে মিটের পাস্ট ফর্ম হচ্ছে ম্যাট, আই ম্যাট ইউর লাস্ট। এরপর আসে আমরা ইট ওয়াজ লং সিন্স, ওয়াজ আছে পাস্ট ফর্মের সাইন, তাহলে এখানে সিন্স এর পরে হবে কি আই হ্যাড সিন হার লাস্ট, তাহলে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, আই হ্যাড লিভ, আই হ্যাড সিন হার লাস্ট। তাহলে শুরুতে যদি সিন্স এর আগে যদি প্রেজেন্ট থাকে পরে হবে ফার্স্ট, সিন্স এর আগে যদি পাস্ট থাকে পরে হবে ফার্স্ট পারফেক্ট, জাস্ট এটা মনে রাখতে হবে। এরপর এসে আমরা বিশেষ নিয়মের ব্যবহার, ইট ইজ হাই টাইম, অ্যাজ ইফ এবং অ্যাজ সুন অ্যাজ। ইট ইজ টাইম অর হাই টাইম, কোনো কাজ করার এখনই উপযুক্ত সময় বোঝাতে মূলত এই ইট ইজ হাই টাইম ব্যবহৃত হয়। সাবজেক্ট থাকলে বি টু হয়, না থাকলে টু প্লাস ভার্বের সময়। যদি সাবজেক্ট অর্থাৎ ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে বি টু হবে, যদি সাবজেক্ট না থাকে টু প্লাস ভার্বের সময়। যেমন ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম এটাই বুঝতে সময় এই যে উই সাবজেক্ট আছে, তাহলে কি হবে ভার্বের সেকেন্ড ফর্ম হবে উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিটস, এটাকে বুঝতে সময় আমাদের ইটিং হ্যাবিট পরিবর্তন করা, উই চেঞ্জড আওয়ার হ্যাবিট। তাহলে যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট দেয়া থাকে সেক্ষেত্রে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম দিয়ে কি করব, ফিল আপ করব। যদি শুধু ইট ইজ হাই টাইম পর্যন্ত থাকে পরবর্তী আমরা ইচ্ছা মতো পূরণ করতে পারি, আবার এটাও দিতে পারি। যেমন ইট ইজ হাই টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক, এটাই বুঝতে সময় আমাদের কাজ শুরু করার কাজ শুরু করতে। তাহলে এখানে আমরা টু প্লাস ভার্বের রেস্ট্রুম দিতে পারি, যেটা এখানে কি নেই, সাবজেক্ট নেই। এরপরে আসি আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো, যেন অর্থে অবাস্তব কল্পনা, আগে প্রেজেন্ট হলে পরে পাস্ট ইনডিফিনিট হয় এবং আগে পাস্ট হলে পরে পাস্ট পারফেক্ট হয়। যেমনটা সিন্সের ক্ষেত্রে আমরা লিখেছিলাম, সিন্সের মতো এটাও সেম রুলস, অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রেও পরে শুরুতে যদি অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট থাকে পরে হবে পাস্ট ইনডিফিনিট, এবং সিন্সের অ্যাজ ইফের আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় পরে হয় পাস্ট পারফেক্ট। যেমন হি স্পিক্স, সে এমনভাবে কথা বলে, সে কথা বলে অ্যাজ ইফ যেন হি নিউ এভরিথিং, সে সব কিছু জানে। তাহলে এখানে এই যে স্পিক্স, স্পিক্স এর কি প্রেজেন্ট ইনফিনিট, যেহেতু ভার্বের সাথে আছে অ্যাজ বাই আছে, অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, তাহলে নো এর ফার্স্ট ফর্ম হচ্ছে নিউ, হি নিউ এভরিথিং, হি নিউ এভরিথিং, তাহলে এটা ফার্স্ট ফর্ম। এরপর আসি হি টকড অ্যাজ ইফ, সে আমার কথা বলতো অ্যাজ ইফ হি হ্যাড বিন এ ম্যাডম্যান, তাহলে এখানে টক এর ফার্স্ট ফর্ম হচ্ছে টকড, অ্যাজ ইফ যেহেতু ফার্স্ট ফর্ম আছে এই জন্য কি হবে পরে পাস্ট পারফেক্ট হবে, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস এক্সটেনশন, তাহলে অ্যাজ ইফ হি হ্যাড বিন এ ম্যাডম্যান। এরপর আসি আমরা অ্যাজ সুন অ্যাজ, একটি কাজ হতে না হতে আরেকটি, উভয় ভাষায় সাধারণত একই টেন্স হয়। তাহলে অ্যাজ সুন এর ক্ষেত্রে উভয় ভাষায় কি হয়, একই টেন্স হয়। যেমন অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ হি ran away, তাহলে সে পুলিশকে দেখতে না দেখতেই সে দৌড়ে পালিয়ে গেল। এরপরে আসে নেতিবাচক ও তুলনামূলক নিয়ম, টু ডট টু আনলেস লেট অ্যালোন ওয়েদার, টু ডট টু মানে এতই যে না, এটি নেতিবাচক অর্থ দেয়, মাঝখানে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ বসে, টু ডট টু এর মাঝখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসে। যেমন দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক, লোকটি এতই বৃদ্ধ যে সে কাজ করতে পারে না। তাহলে দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক, আমাদের এতটুকু দিতে পারে বা এতটুকু দিতে পারে, তাহলে আমাকে বাকি এই ওয়ার্ডটা দিতে হয়ে যাচ্ছে। আনলেস যদি না অর্থে এর নিজের ক্লজে নট বসে, অর্থাৎ আনলেস এটা নিজেই একটা কি নেগেটিভ ওয়ার্ড, এই জন্য এখানে নট বসবে না। যেমন আনলেস ইউ স্টাডি হার্ড ইউ উইল ফেল, যদি না তুমি কি করো পড়াশোনা কঠোর পরিশ্রম না করো ইউ উইল ফেল, তুমি ফেল করবে। তাহলে অর্থের সাথে সামঞ্জস্য রেখে এটা ফিল আপ করে দিব আমরা। এরপর লেট অ্যালোন, ভাবাই জানা বা দূরের কথা, অর্থাৎ ছোট বিষয় বা ছোট বিষয় এবং বড় বিষয়ের সাথে তুলনা করতে এই লেট অ্যালোন ব্যবহৃত। যেমন হি ক্যানট পাস ইন দ্য থার্ড ডিভিশন,
সে থার্ড ডিভিশনই পায় না, থার্ড ডিভিশন নিয়ে পাস করতে পারে না, লেট অ্যালোন দ্য ফার্স্ট ডিভিশন, অর্থাৎ ফার্স্ট ডিভিশনের দূরের কথা, এই যে থো দূরের কথা বোঝাতে বড় বিষয় এবং ছোট বিষয়ের সাথে তুলনা বোঝাতে মূলত লেট অ্যালোন ইউজ হয়। হি ক্যানট পাস ইন দ্য থার্ড ডিভিশন, লেট অ্যালোন দ্য ফার্স্ট ডিভিশন। এরপর আসে উড রাদার ডট দেন, বরং তবু অর্থে দুটি কাজের তুলনা বোঝাই, সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস ভার্ব বেস ফর্ম, অর্থাৎ উড রাদার পরে ভার্বের বেস ফর্ম থাকবে এবং এর আগে একটা সাবজেক্ট থাকবে, যেমন আই সাবজেক্ট, উড রাদার প্লাস ডাই, এই যে ডাইটা ভার্বের বেস ফর্ম, দেন ব্যাক, আই উড রাদার ডাই, আমি মরে যাব, দেন ব্যাক, কিসের চেয়ে ভিক্ষা করাচ্ছে বরং আমি মরে যাব, এরকম দুটি কাজের তুলনা বোঝাতে কি বসে, উড রাদার ডট দেন থাকে। এরপর আসি আমরা বিশেষ ভার্ব ও ফ্রেজের ব্যবহার, জিরান্ড বা প্যাসিভ, উইথ এ ভিউ টু বা লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরে ভার্বের সরাসরি ভার্বের সাথে আইএনজি বসে, যেমন হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, সে কি উদ্দেশ্যে গিয়েছিল, উইথ এ ভিউ টু রিডিং বুকস, তাই উইথ এ ভিউ টুর পর কি বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। এটা অনেক সময় আসে, উডিও মাইন্ড এগুলো আসে বিনীত অনুরোধে ব্যবহৃত হয় এবং শেষে ভার্ব প্লাস আইএনজি এবং প্রশ্নবোধক চিহ্ন বসে, যেমন উডিও মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি উইথ মি, তাহলে এখানে কি থাকবে, উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি থাকবে এবং লাস্টে কোশ্চেন মার্ক দিতে হবে। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, যদি কিছু মনে রাখে আমার সাথে একটা কাপ চা খেতে পারি বা আমরা চা খেতে পারি, এই ওয়ার্ড অর্থ দিবে, একটা বিনীত অনুরোধ জানাতে এই উড ইউ মাইন্ড ইউজ হয়। এরপরে আমরা প্যাসিভ স্ট্রাকচার, যখন সাবজেক্ট নিজে কাজ করতে পারে না, যেমন ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, দে শুড নট বি কাট ডাউন এট র্যান্ডম, এটা অর্থ অনুযায়ী কমপ্লিট করতে হবে। এখানে সাবজেক্ট নিজে কাজ করে না, অন্য কি দিয়ে করাই, যেমন ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, তাহলে এখানে গাছ নিজেও কাটে না বা নিজেও প্ল্যান করতে পারে না, আমাদের করতে হয় সেটা, অর্থাৎ এটা একটা প্যাসিভ। এরপর প্রবাদ, কিছু কমন প্রভাব আছে, যেমন পরীক্ষায় প্রবাদের অর্ধেক অংশ দেয়া থাকে, বাকিটা হুবহু লিখতে হয়, যেমন ইন্ডাস ইজ দ্য মাদার অফ গুড লাক, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, আ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, টাইম এন্ড টাইড উইথ ফর নান, ইত্যাদি এগুলো আসে, এই কয়টাই সবসময় আসে দেখা যায়, এগুলো আমি এই জন্য দিয়েছি। এরপর অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়ম, স্কার্সলি হ্যাড নো ম্যাটার দ্য মোর, এগুলো সাধারণত তেমন আসে না, আমিও দিয়েছি, তবে স্কার্সলি হ্যাডটা নো সোনার হ্যাডটা দরকার আছে, যেমন নো সোনার হ্যাড ডট দেন, হতে না হতে বোঝাতে, যে কোনো কাজ করতে না করতে বা হতে না হতেই, যেমন নো সোনার হ্যাড দ্য বেল রাং দেন দ্য স্টুডেন্ট এন্টায়ার দ্য ক্লাস, তাহলে বলা হচ্ছে নো সোনার হ্যাড দ্য বেল রাং দেন দ্য স্টুডেন্ট এন্টায়ার দ্য ক্লাস, এখানে এটা হচ্ছে পাস্ট পারফেক্টের অংশ, আর দেন এর পরের অংশটা হচ্ছে পাস্ট পাস্ট ইনফিনিটের, অর্থাৎ পাস্ট ইনফিনিট এখানে থাকলে এখানে হবে পাস্ট পারফেক্ট, এখানে পাস্ট পারফেক্ট থাকলে এখানে পাস্ট ইনফিনিট হবে, এখানে নো সোনার হ্যাড আছে মানে এটা কি পাস্ট পারফেক্টের। দ্য মোর ডট ডট দ্য মোর, যত তত, তাহলে দ্য মোর ইউ রিড, যত তুমি পড়বে, দ্য মোর ইউ উইল লার্ন, যত তত তুমি শিখবে, এইগুলো খেয়াল রাখা দরকার, মাঝে মধ্যে আসে। নো ম্যাটার, যাই হোক না কেন, নো ম্যাটার হোয়াট হি ডাজ হি উইল নট সাকসিড, তাহলে এরপর বলা হচ্ছে এখানে পরীক্ষার খাতায় পূর্ণ বাক্যটি লিখে উত্তরের নিচে আন্ডারলাইন করে দেবে। গ্রামাটিক্যাল স্ট্রাকচারের পাশাপাশি বাক্যের অর্থ কনটেক্সট ঠিক রাখা বাধ্যতামূলক, তাহলে এগুলো একটু খেয়াল রাখতে হবে। এরপর আমরা একটা এক্সারসাইজ দেখি, এরপর আমরা দেখব এটা গল্পের মাধ্যমে কিভাবে আমরা রুলস মনে রাখবো, তাহলে একটা বুট কোয়েশ্চেন, এটা ঢাকা বুটে 25 আসছে, এটা একটু আমরা দেখি, এখানে 10টা বাক্য আসছে, এগুলো আমরা আমাদের ফিল আপ করতে হবে, 10টাতে 10 নাম্বার, এটা সম্ভবত তোমাদের সিলেবাসে 5 নাম্বার, এটা শর্ট সিলেবাস যখন ছিল তাদের ছিল 10 নাম্বার, সরি এর আগে শর্ট সিলেবাস সম্ভবত, হ্যাঁ শর্ট সিলেবাসেই 10টা ছিল, তোমাদের সম্ভবত 5টাই আসবে, যেহেতু তোমাদের 12টা আইটেম বা 5 12 60, অর্থাৎ 60 নাম্বারের পরীক্ষা 12টা আইটেম থাকবে। এখানে দেখি আমরা একেবারে প্রশ্নের সাথে উত্তর সহ আন্ডারলাইন করে সুন্দরভাবে স্ট্রাকচার সহ ব্যাখ্যা দিয়েছি এখানে, যেমন whenever I go to visit the factory, যখন আমি ফ্যাক্টরি পরিদর্শনে যাই, তাহলে আমি কি পাই, আই, এরপরে এটা ফিল আপ করতে হবে অর্থ অনুযায়ী, সামঞ্জস্য রেখে বাকিটা আমাদের কি করতে হবে, ফিল আপ করতে হবে। তাহলে whenever I go to the visit factory, যখনই আমি ফ্যাক্টরি ভিজিট করতে যাই, I find him absent, আমি তাকে অনুপস্থিত দেখতে পাই, আমরা যে কোনো ভাবে দিতে পারি, এটা অর্থাৎ সামঞ্জস্য থাকলে হবে, I find him absent, তাহলে whenever প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট, অর্থাৎ এখানে whenever যুক্ত ক্লজটি দিয়ে নিয়মিত কোনো অভ্যাস বা পরিস্থিতি বোঝানো হয়েছে, জন্য প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট সিম্পল দিয়েই বাক্যটা আমরা সম্পূর্ণ করতে পারি। এরপর হচ্ছে 2 নম্বর বাক্যে, ইউ আর নাও সিক কল মি ইন কেস, তুমি এখন অসুস্থ, যদি তোমার
যদি কল মি, আমাকে আমাকে কল দিবা, আমাকে ইন কেস যদি কি হয় প্রয়োজন হয়, ইউ নিড এনি হেল্প, যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে কল দিও বা আমাকে ডাক দিও। তাহলে ইন কেস প্লাস প্রেজেন্ট সিম্পল, ভবিষ্যতে ঘটতে পারে এমন কোনো আশঙ্কায় বর্তমানের প্রস্তুতি বোঝাতে ইন কেজের পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসে। তাহলে এরপরে 3 নম্বরে আসি আমরা, শি কনফেসড দ্যাট, সে স্বীকার করলো যে শি হ্যাড কমিটেড দ্য মিস্টেক, সো হি পার্ডনড হার, সে স্বীকার করেছিল যে ভুল সে করেছে। অর্থাৎ শি কনফেসড দ্যাট, সে স্বীকার করেছে যে শি হ্যাড কমিটেড দ্য মিস্টেক, ভুল সেই করেছিল, সো হি পার্ডনড হার, তাকে ক্ষমা করা উচিত বা সে ক্ষমা করে দিল। তাহলে স্ট্রাকচার কি, পাস্ট ইনডিফিনিট প্লাস দ্যাট প্লাস পাস্ট পারফেক্ট। তাহলে এখানে এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট ছিল, দ্যাটের পরে পাস্ট পারফেক্ট বসছে, এখানে যেহেতু ক্ষমা করার আগেই সে ভুলটি করেছিল তাই কনফেস করার আগের ঘটনাটি পাস্ট পারফেক্ট হবে। এরপরে ইট ওয়াজ ভেরি কোল্ড, দে হ্যাড টু পুট অন ওয়ার্ম ক্লথস সো দ্যাট, তাহলে খুব শীত পড়তেছে, দে হ্যাড টু পুট অন ওয়ার্ম ক্লথ, তাদের গরম কাপড় পরতেছিল, সো দ্যাট যাতে, উদ্দেশ্য কি, দে কুড প্রোটেক্ট দেমসেলভস ফ্রম কোল্ড, যাতে তারা কি করতে পারে শীত থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে। তাহলে সো দ্যাট এর মানে হচ্ছে উদ্দেশ্য, কি উদ্দেশ্যে, দে কুড প্রোটেক্ট দেমসেলভস ফ্রম কোল্ড। তাহলে আমরা সো দ্যাট পড়ে আসছি, সো দ্যাট এর ক্ষেত্রে রুলসটা কি, তাহলে আগে যদি কি থাকে পাস্ট টেন্স থাকে, যেমন হ্যাড, হ্যাড এর পাস্ট টেন্স, পরে কি হবে কুড হবে, এই যে ক্যান না হয়ে কুড হলো, দে সাবজেক্ট কুড প্লাস ভার্বের বেস ফর্ম, এই যে স্ট্রাকচার ক্লজ পাস্ট আছে সো দ্যাট এর জন্য সাবজেক্ট প্লাস কুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এরপর দ্য মার্কেট ইজ নট ফার অ্যাওয়ে ফ্রম হেয়ার, তাহলে মার্কেট এখান থেকে দূরে নয়, বাজার এখান থেকে দূরে নয়, ইট উইল টেক দ্যাম 10 minutes টু রিচ দেয়ার, তাহলে এখানে তাদের সেখানে পৌঁছতে 10 মিনিট মতো লাগতে পারে। ইট টেকস অর উইল টেক প্লাস অবজেক্ট প্লাস টাইম প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম বা ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব মানে ভার্ব বেস ফর্ম মানে ইনফিনিটিভ, নির্দিষ্ট সময় লাগা বোঝাতে এই স্ট্রাকচার ব্যবহৃত হয়। এবং এগুলো সম্পর্কে আরো জানতে হলে তোমরা আমাদের যে ইংলিশ হেক্সা আর যে স্পিকিং এন্ড রাইটিং যে বইটা আছে সেটা পড়লে বুঝতে পারবে সেন্টেন্সের স্ট্রাকচার যেভাবে হয়, সেন্টেন্স প্যাটার্ন শিখলেই তোমরা বুঝতে পারবে, এখানে যত ধরনের সেন্টেন্স সবগুলো এখানে আছে। The man tried heart and soul to get the job but couldn't. Had he got the job, he would have supported his family. তাহলে এখানে যে had আসছে, had he got the job, এটা কিন্তু থার্ড কন্ডিশন, এটা ছিল কিরকম, if he had got the job, এটা না দিয়ে দেয়া হলো এখানে কি had he got the job, তাহলে বলা হচ্ছে কি যদি সে চাকরিটি পেত, তাহলে থার্ড কন্ডিশন অনুযায়ী আমরা জানি যে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ would have প্লাস ভার্বের থার্ড ফর্ম, যেমন এই যে he would have supported his family, he would have supported his family, তাহলে সে তার ফ্যামিলিকে সাহায্য করতে পারতো, এই যে স্ট্রাকচার এখানে দেয়া আছে। এরপর আসি আমরা দো উই আর ট্রাস্টিং, যদিও আমরা কি ছিলাম তৃষ্ণার্ত ছিলাম, উই ডিডন্ট ড্রিঙ্ক দ্য ওয়াটার, আমরা কি করতে পারিনি তবু পানি পান করতে পারি, দ্য ওয়াটার অফ দ্য বোটল ওয়াজ নট পিওর, তাহলে বোতলের পানি কি ছিল না, বিশুদ্ধ ছিল না। তাহলে দো প্লাস ক্লজ বিপরীতার্থক অর্থ, অর্থাৎ দো থাকলে পরবর্তী অংশটা বিপরীতার্থক অর্থই বোঝায়, যদিও তৃষ্ণা পেলে পানি খাওয়ার কথা কিন্তু পানি বিশুদ্ধ না থাকে বিপরীত কাজটি হয়েছে, অর্থাৎ তাদের তৃষ্ণা লাগা সত্ত্বেও তারা কি করেনি পানি পান করেনি, উই ডিডন্ট ড্রিঙ্ক ওয়াটার, এটা সাধারণত সেম টেন্স না, যেখানে এখানে ওয়ার ছিল, এটা কিন্তু পাস্ট টেন্সে, এখানে কিন্তু ডিড বসছে পাস্ট টেন্সে। এরপরে হচ্ছে দে হ্যাড টু পোস্টপোন দেয়ার জার্নি বিকজ অফ দ্য হ্যাভি রেইন অর ব্যাড ওয়েদার, তাহলে ভারী বৃষ্টিপাত বা খারাপ আবহাওয়ার কারণে তাদের কি হয়েছিল, যাত্রা স্থগিত করা হয়েছে, পোস্টপোন করা হয়েছিল। তাহলে বিকজ অফ প্লাস বা নাউন ফ্রেজ, বিকজ অফ এর পরে সবসময় একটি নাউন বা নাউন ফ্রেজ বসে, তাহলে এখানে একটা কি বসানো হলো, বিকজ অফ বিকজ অফ দ্য হেভি রেইন অর ব্যাড ওয়েদার, নাউন ফ্রেজ বসানো হলো এখানে। এরপর আসে আমরা ম্যান ইজ এ সোশ্যাল বিং, so he cannot always do whatever he likes or pleases, মানুষ সামাজিক জীব, তাই সে যা খুশি সব সময় তা করতে পারে না। তাহলে whatever প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, whatever এখানে রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়ে মানুষের ইচ্ছাকে প্রকাশ করছে, তাহলে এখানে কি হিসেবে ইউজ হচ্ছে whateverটা রিলেটিভ প্রনাউন হিসেবে, অর্থাৎ সামঞ্জস্য অনুযায়ী অর্থের সাথে সামঞ্জস্য রেখে এখানে বাকিটা ফিল আপ করতে হবে। তাহলে he cannot always do, সে সবসময় সবকিছু করতে পারে না, whatever যা কি he likes or pleases, না সে আনন্দ অনুভব করে বা যে পছন্দ করে সেটা করতে পারে না চাইলে। ইউনাইটেড উই স্ট্যান্ড,
এই যে এখানে কি আসছে, প্রভাব পারফেক্টটা, তাহলে প্রভাবটা ইউনাইটেড উই স্ট্যান্ড, এরপর বাকি অংশটা কি ডিভাইডেড উই ফল, এক কথায় উত্তম বিভেদক পদ। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এটি একটি অতি পরিচিত প্রবাদ বা প্রভাব। তাহলে এই ছিল আমাদের আরো একটা প্র্যাকটিস সেকশন। আমরা প্রথমেই কি করব, রুলস গুলো একটু জেনে নিব প্রথমে, তারপরে প্র্যাকটিস সেকশন যাব। এখানে ম্যাক্সিমাম সময় তোমাদের ওয়ার্ড স্ট্রাকচার তোমরা ইজিলি যে কোনো সেন্টেন্স কমপ্লিট করতে পারবে। এরপর বাকি একটা যে বিষয় দেখা বলছিলাম সেটা হচ্ছে কি তোমাদের গল্পের মাধ্যমে কিভাবে শেখা যায়, রুলস গুলা বা নিয়মগুলা, যে কয়টা নিয়ম আছে সেই অল্প নিয়মগুলো কিভাবে শেখানো যায়। লার্নিং উইথ স্টোরি, যেমন কমপ্লিট সেন্টেন্স, গল্পের নাম দিচ্ছে এখানে অপারেশন দ্য সাইলেন্ট ট্র্যাপ। আমাদের গল্পের মূল চরিত্র একজন ডিটেকটিভ বা গোয়েন্দা যার নাম আরিয়ান। এই গল্পে আমরা কমপ্লিটিং সেন্টেন্স শিখবো। তাহলে কিভাবে গল্পের মাধ্যমে শিখতে পারি একটু দেখি আমরা। ডিটেকটিভ আরিয়ান একটা পরিত্যক্ত ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে, তার লক্ষ্য একজন ভয়ঙ্কর খুনিকে ধরা। আরিয়ান জানে if he enters the building he will face a huge risk, যদি সে কি করে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে তাকে অনেক রিস্ক ফেস করতে হবে, এবং এটা একটা ফার্স্ট কন্ডিশন নিয়ম ছিল কি সেটা মনে আছে নিশ্চয়ই তোমাদের। কিন্তু সে ভাবলো if I had a backup team I would feel safer, এটা এখানে করছে যে কন্ডিশন, তো পাস থাকলে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব রেস্ট্রম। খুনিটা অনেক চালাক, if he had seen me earlier he would have escaped, তাহলে যদি সে আমাকে দেখতে পায় সে কি হতে পারে, এসকেপ হতে পারে। আরিয়ান পার্টিভেটিভ ভেতরে ঢুকলো so that he could catch the killer red-handed, যাতে সে কিন্তু হাতে নাতে ধরতে পারে। যে so that এর পরে সাবজেক্ট প্লাস would প্লাস ভার্বের রেস্ট্রম বসছে, আমরা পরে আসছি। সে খুব সাবধানে হাঁটছে lest the floor should make a sound, যাতে কি না করে ফ্লোর সাউন্ড না করে। এটা মনে করেছে এখানে এভাবেই গল্পের মাধ্যমে বাকি সবগুলো দেখতে পারবে, বেশি বড় না, অল্প একটু গল্প, অর্থাৎ এতটুকুই হচ্ছে গল্প। এই গল্পের মাধ্যমে এখানে যে রুলস গুলো ইউজ হয়েছে, এখানে এই যে থ্রিলার থেকে নিয়মগুলো এই গল্প আমরা যেভাবে সাজিয়েছি, অর্থাৎ এখানে যে রুলস গুলো আসছে সেই রুলস এখানে আবার দিয়েছি আমরা আইডেন্টিফাই করে, যেসব রুলস এখানে ইউজ হয়েছে সেগুলো। তাহলে এভাবেই আমাদের প্রতিটা ক্লাস তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা এখন আমাদের কোর্সে এনরোল করোনি দ্রুত এনরোল করে দাও। কম্বো প্যাকেজে শুধুমাত্র 599 টাকায় তুমি 4টা সাবজেক্টের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সব কিছুই পেয়ে যাচ্ছ ইনশাআল্লাহ, এবং ভালো কিছু পাচ্ছ আশা করি। তো যারা ভর্তি হওনি দ্রুত ভর্তি হয়ে যাও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।